বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী, তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, দনিয়া ইউনিভার্সিটি কলেজ। আমি বিবিএ অনার্স প্রার্থীর অর্গানাইজেশনাল বিহেভিয়ার এই কোর্সটি তোমাদের পাঠদান করব। এর আগে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছি। প্রথম অধ্যায়টি ছিল দি ডাইনামিক্স অফ পিপল অ্যান্ড অর্গানাইজেশন। আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়টি হলো মডেলস অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার, অর্থাৎ সাংগঠনিক আচরণের মডেল সমূহ। এই মডেল সমূহ নিয়ে আমি তোমাদের আজকে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সাংগঠনিক আচরণের মডেলের যে ভূমিকা, সেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা সম্পর্কে কিছু আলোচনা করব। তো কোনো প্রতিষ্ঠান তার বৃহৎ কোনো উদ্দেশ্য অর্জন করার জন্য তার যে শক্তি আছে সেটা নিয়োগ করে সেই উদ্দেশ্য অর্জন করার জন্য তার যাত্রা শুরু করে। এবং সংগঠনে মানুষ হচ্ছে সবচেয়ে স্পর্শকাতর উপাদান, এবং এই মানুষ দিয়ে সংগঠন পরিচালনা করতে হয়। মানুষের মাধ্যমে এই সংগঠনের সৃষ্টি হয়। মানুষ সংগঠনে ঐক্যবদ্ধ হয় এবং ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালায়। কিন্তু মানুষ সবচেয়ে স্পর্শকাতর এবং খুব জটিল একটি উপাদান। এদের পরিচালনা করার জন্য যুগে যুগে বিভিন্ন কৌশল সম্পর্কে মনীষীরা বিভিন্ন ধরনের চিন্তাভাবনা বা মতামত প্রকাশ করেছেন, যেগুলোকে আমরা সাংগঠনিক আচরণ মডেল নামে আমরা অভিহিত করে থাকি। প্রাচীনকাল থেকে সংগঠন পরিচালনা করার জন্য কোনো না কোনো রকম ব্যবস্থাপনা পদ্ধতি প্রচলন ছিল। সংগঠনের আয়তন বাড়ার সাথে সাথে নানাবিধ সংগঠন নানাবিধ জটিলতা ও মানবিক সমস্যার সৃষ্টি হয়, এবং এইসব সমস্যার সুষ্ঠু সমাধান এবং দ্রুত কার্য সম্পাদনের জন্য ব্যবস্থাপকরা বিভিন্ন ধরনের কৌশল ও নীতি আবিষ্কার এবং উন্নয়নের চেষ্টা করে থাকেন, এবং সেই চেষ্টা চলে আসছে। এবং 19বিংশ শতাব্দীর শেষ থেকে এই ব্যবস্থাপনা তত্ত্ব এবং উন্নয়নের শুরু হয় এবং অদ্যাবধি সেটা চলছে। তো আজকে আমি সেই সাংগঠনিক আচরণ মডেল নিয়ে আমরা আলোচনা করব। আসলে সাংগঠনিক আচরণ মডেলটি হলো যে একটি সংগঠন তার কার্যক্রম কিভাবে, কি বিশ্বাসের উপরে, কি রূপরেখার উপরে, কি ধ্যান ধারণার উপর চলবে, সেই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা। তো সেইটি আলোচনা শুরুর ক্ষেত্রে আমরা প্রথমে আরেকটি বিষয় আমরা জানবো যে প্রাতিষ্ঠানিক আচরণ পদ্ধতি কি। আর সাংগঠনিক যে আচরণ, সেই আচরণটি বা সংগঠনের যে কর্মকাণ্ড, সেটি একটা পদ্ধতির মাধ্যমে পরিচালিত হয়। কোনো প্রতিষ্ঠান তার যে সাংগঠনিক আচরণ পদ্ধতি, এইটি তারা একটা লিখিত আকারে তৈরি করেন, এবং এইটা তারা প্রতিষ্ঠানে যারা কর্মচারী রয়েছেন এবং তাদের সাথে এগুলো নিয়ে আলাপ আলোচনা করেন, তাদেরকে ব্যাখ্যা প্রদান করেন, এবং এর মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন করতে চান বা অর্জন করতে পারেন। একটি ভালো প্রাতিষ্ঠানিক আচরণ পদ্ধতি সবসময় লিখিত আকারে প্রকাশিত হয় এবং তারপর তার ব্যাখ্যা প্রদান করা হয়। এবং এই যে প্রাতিষ্ঠানিক আচরণের যে পদ্ধতি, এটা প্রাথমিক উদ্দেশ্য হলো মানবীয়, এবং প্রাতিষ্ঠানিক যে চলকসমূহ এটা নির্ধারণ, এবং যে সমস্ত চলকসমূহ প্রতিষ্ঠানকে প্রভাবিত করে সেগুলোকে কৌশলে বশে আনা ইত্যাদি প্রাতিষ্ঠানিক আচরণের অন্তর্ভুক্ত। প্রাতিষ্ঠানিক আচরণ যে পদ্ধতি, এই পদ্ধতি প্রচলিত থাকলে এবং প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছেন তারা এই পদ্ধতির মাধ্যমে যদি চলে, তাহলে 3টি ফলাফল সামনে আসবে। তার প্রথম হলো কার্য ফলাফল, অর্থাৎ এই যে সাংগঠনিক আচরণ পদ্ধতি এটা সঠিক কিনা এটা তখনই বোঝা যাবে যখন এরা যে কাজগুলো করবে, কর্মীরা যে কাজগুলো করবে, সেগুলো ফলাফল মানসম্মত এবং সর্বজন স্বীকৃত হবে, এবং এর ফলে যা কিছু উৎপাদন হবে এগুলো ব্যবহার করে সংগঠনের যারা বাইরে যারা
ভোক্তা রয়েছেন ভোক্তারা খুশি হবেন, অর্থাৎ তারা সন্তুষ্ট হবেন। তাহলে আমরা বুঝতে পারবো যে প্রাতিষ্ঠানিক আচরণ পদ্ধতি সঠিক রয়েছে। এরপরে যেটা আসবে সেটা হলো কর্মচারীদের আত্মতৃপ্তি। অর্থাৎ এই যে সাংগঠনিক আচরণ পদ্ধতি, এইটার মাধ্যমে কাজ করে যারা শ্রমিক কর্মচারী আছে তারা সন্তুষ্ট কিনা, এটা আমরা বুঝতে পারবো। আমরা এটার মাধ্যমে জানতে পারবো যে তারা কতটুকু তৃপ্ত হয়েছে। সেটা বোঝা যাবে তাদের অনুপস্থিতির হার দেখে, তাদের কাজের গতির স্থবিরতা দেখে এবং তাদের কর্মত্যাগ করার হারের বিষয়টি লক্ষ্য করে। এরপরে যে বিষয়টা আসছে সেটা হলো যে ব্যক্তিগত দক্ষতার উন্নয়ন। প্রাতিষ্ঠানিক আচরণ পদ্ধতি যদি ভালো হয়, তাহলে এর মধ্যে যারা কাজ করবেন কর্মচারী, তাদের দক্ষতা এবং জ্ঞান উভয় বৃদ্ধি পাবে এবং সংগঠনে একটা সুন্দর কাঠামো তৈরি হবে। এই হলো প্রাতিষ্ঠানিক আচরণ পদ্ধতি। এই প্রাতিষ্ঠানিক যে আচরণ পদ্ধতি আছে, এই পদ্ধতি বিষয়টি এর উপাদানগুলো কি হবে তা নির্ভর করবে কতগুলো মৌলিক বিশ্বাসের উপর এবং ব্যবস্থাপনা যারা রয়েছেন ব্যবস্থাপনায়, তাদের যে ব্যবস্থাপকীয় পরিচালনা কাঠামো আছে সেটার উপর। তো আমরা এখানে লক্ষ্য করব যে এই সাংগঠনিক আচরণ পদ্ধতির কি কি উপাদান থাকে। এখানে প্রথম রয়েছে মানসম্মত, কম খরচ সম্বলিত। অর্থাৎ আচরণ পদ্ধতি অবশ্যই মানসম্মত এবং কম খরচ সম্বলিত হবে। প্রযুক্তিগত বৈচিত্র্য থাকবে এবং সংগঠনের ভিতরে যারা কাজ করেন তাদের ভিতরে সৌজন্যমূলক আচরণ এবং বিবেচনাপূর্ণ আচরণ বিরাজ করবে। বিশ্বস্ততা এবং পরস্পরের প্রতি বিশ্বস্ততা এবং শ্রদ্ধা থাকবে। প্রত্যেক কর্মী মূল্যবান ও আলাদা এবং প্রতিষ্ঠানে সকলেই অবদান রাখে, এই বিষয়টি থাকবে। এরপর হচ্ছে প্রত্যেকটি কর্মীকে প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে জড়িত থাকা উচিত। এরপর থাকবে উদ্ভাবন খুব গুরুত্বপূর্ণ এবং খোলামেলা আলোচনা সফলতা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত সকল নিকট পৌঁছাতে হবে। এই উপাদানগুলো সাংগঠনিক আচরণ পদ্ধতির উপাদান এবং এগুলোর সমন্বয়ে একটি প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক আচরণ পদ্ধতি তৈরি হয়। এবং যদি ভালো আচরণ পদ্ধতি হয়, ফলপ্রসূ আচরণ পদ্ধতি হয়, তাহলে সেক্ষেত্রে শ্রমিক কর্মচারীদের মধ্যে ফলাফল সে প্রেরণা সৃষ্টি হবে এবং প্রেরণার মাধ্যমে কর্মীরা তাদের দক্ষতা ক্ষমতার উন্নয়ন ঘটাতে সক্ষম হবে। এই হলো প্রাতিষ্ঠানিক আচরণ পদ্ধতির উপাদান। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো সাংগঠনিক আচরণের মডেল সময়। এখন আমরা সরাসরি সাংগঠনিক আচরণ মডেল নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায়ের যে মূল আলোচ্য বিষয় সাংগঠনিক আচরণের মডেল। এই যে সাংগঠনিক আচরণ পদ্ধতি প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই প্রাতিষ্ঠানিক এই পদ্ধতি রয়েছে এবং এদের মধ্যে পার্থক্য রয়েছে, কারণ এক প্রতিষ্ঠানের সাথে আরেক প্রতিষ্ঠানের পরিকল্পনার ভিন্নতা রয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কর্মকাণ্ড পরিচালনায় বিভিন্ন ধরনের মডেল অনুসরণ করে থাকে এবং এই মডেলগুলো বিভিন্ন বিশ্বাস, ধ্যান ধারণা ইত্যাদি সমন্বয়ে গঠিত হয়। তো নিম্নে আমরা কতিপয় মডেলগুলো আমরা আলোচনা করব। প্রথম যে মডেলটা আলোচনা করব সেটা হলো এক্স থিওরি। আমরা সবাই জানি যে এক্স থিওরি সাধারণত গতানুগতিক ধারণার উপর ভিত্তি করে এটা প্রতিষ্ঠিত এবং এটি একটি স্বৈরাচারী ব্যবস্থাপকের ধারণার মত। এই তত্ত্ব অনুসারে এমন ধারণা করা হয় যে যারা প্রতিষ্ঠানে কাজ করেন তারা কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা বা ঝোঁক রয়েছে। এই জাতীয় কর্মীরা তারা কাজে ফাঁকি দিতে চায়, সুযোগ পেলে তারা কাজে ফাঁকি দেয়। উৎসাহ, পুরস্কার বা প্রেরণার মাধ্যমে তাদের ভিতরে আচরণগত পরিবর্তন করা যায় না। এই জাতীয় কর্মীদের অন্য জন্য প্রশাসনকে কঠোর হতে হবে এবং ভয়ভীতি প্রদর্শন করতে হবে, তাহলে তাদের কাছ থেকে সবচেয়ে বেশি কার্য আদায় করা সম্ভব হবে। এর সাথে যেটা রয়েছে ওয়াই থিওরি। ওয়াই থিওরি হলো এক্স থিওরি সম্পূর্ণ বিপরীত। এটি গণতান্ত্রিক ব্যবস্থাপকীয় ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এইখানে এই তত্ত্বে শ্রমিক কর্মীরা কাজ করতে অনীহা প্রকাশ করে না, সুযোগ পেলেও তারা কাজে ফাঁকি দেয় না, বরং অনেক কর্মী আছে যারা কাজকে ভালো চোখে দেখে, কাজকে স্বাভাবিক কাজকর্মের মতো মনে করে, কর্মকে খেলাধুলা, বিশ্রাম ও স্বাভাবিক কাজকর্মের অংশ বলে মনে করে থাকে। এদের ক্ষেত্রে শ্রমিকদের যদি বল প্রয়োগ করা হয় তাহলে ফল বিপরীত হতে পারে। তাই এক্ষেত্রে তাদেরকে নিকট থেকে সবচেয়ে বেশি কাজ পেতে হলে তাদেরকে সহযোগিতা করতে, উৎসাহ প্রদান করতে হবে। এই হলো এক্স এবং ওয়াই থিওরি। এরপরে যেটা রয়েছে সেটা হলো সংগঠনের তত্ত্বাবধানমূলক মডেল। এখানে
এই মডেল মূলত অর্থনৈতিক সম্পদের উপরে প্রয়োগ করা হয়। অর্থাৎ এক্ষেত্রে মালিক পক্ষ তার কর্মচারীদের বেতনগত সুবিধা অধিক হারে প্রদান করে তাদেরকে প্রেষিত করার চেষ্টা করে। ফলে কর্মচারীরা স্বপ্রেষিত হয়, অর্থাৎ নিজেই উৎসাহী হয় এবং উদ্যম হয়ে কার্য সম্পাদন করে। অর্থাৎ এখানে শ্রমিক কর্মচারীদের অর্থনৈতিক সুবিধার উপর খুব বেশি জোর দেওয়া হয়েছে। এরপরে ৩ নম্বর যেটি আছে সেটা হলো সমর্থনমূলক মডেল। এটি এমন একটি ধারণা, এই যে মডেলটি, এটা এমন এক ধরনের মডেল যেখানে নেতৃত্বের বিষয়টি অর্থ ক্ষমতার উপর নির্ভর করা হয় না। এক্ষেত্রে ব্যবস্থাপনা পক্ষ কর্মীদের জন্য এমন পরিবেশ তৈরি করেন যেখানে তারা ভালো মন মানসিকতা নিয়ে কাজের চিন্তাধারা নিয়ে বেড়ে উঠতে পারে এবং তাদের সামর্থ্যকে কোম্পানির লক্ষ্য অর্জনের সাথে সম্পৃক্ত করে। অর্থাৎ সম্পূর্ণভাবে শ্রমিক কর্মচারীদের সমর্থনের মাধ্যমে প্রতিষ্ঠানের কাজকর্ম পরিচালনা করা হয়। এরপরে এই হলো আমাদের সাংগঠনিক আচরণের মডেল সমূহ। এখন আমরা যে কতগুলো মতবাদ আলোচনা করব। তার ভিতরে প্রথম সেটা হলো ক্লাসিক্যাল বা ধ্রুপদী মতবাদ। তো এখানে ক্লাসিক্যাল বা ধ্রুপদী মতবাদের যে বিষয়টি আমরা আলোচনা করতে যাচ্ছি, আমরা জানি যে প্রত্যেকটি সংগঠন তার কার্যক্রম পরিচালনার জন্য কিছু কলাকৌশল ব্যবহার করে থাকে, যা সংগঠনের ক্রমবিকাশের শুরু থেকে একাধিক প্রবাহের মাধ্যমে ব্যবহৃত হচ্ছে। মৌলিকত্বের দিক থেকে সেসব তত্ত্ব শুধুমাত্র সুধীর প্রসারের প্রভাব পরিলক্ষিত হয়। অর্থাৎ মৌলিকত্বের দিক থেকে যেসব তত্ত্বে সুদূর প্রসারের প্রভাব পরিলক্ষিত হয় তাদের মধ্যে ধ্রুপদী মতবাদ অন্যতম। সংগঠন পরিচালনার ক্ষেত্রে নির্বাহী ও কর্মীদের আচরণ কি হবে এবং তাদের কর্মপ্রবাহ কিভাবে চলবে ইত্যাকার বিষয়গুলো নিয়ে প্রাচীনকাল থেকেই চিন্তাভাবনাগুলো ধ্রুপদী তত্ত্বে আওতাভুক্ত হয়। ধ্রুপদী তত্ত্বে সংগঠনকে কার্যরত ব্যক্তিদের সম্পর্ক, ক্ষমতা, উদ্দেশ্য, ভূমিকা, কার্যাবলী, যোগাযোগ ও অন্যান্য উপাদানগুলো, কাঠামোগুলো চিহ্নিত করা হয়। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর শেষের দিক থেকে 19 শতাব্দীর প্রথম পর্যায় পর্যন্ত কাজের মধ্যে এই ধারণা বিস্তার লাভ করে থাকে। ধ্রুপদী মতবাদে কর্মীদেরকে অর্থনৈতিক মানুষ হিসেবে বিবেচনা করা হয়, চিন্তাভাবনা করা হয়। এই মতবাদে মানুষের মূল্যায়ন সম্পর্কে নেতিবাচক চিন্তাধারারও প্রমাণ পাওয়া গেছে। তো আমরা এখন সংগঠনের ধ্রুপদী তত্ত্বের মূল বৈশিষ্ট্য বা স্তর, এটা নিয়ে আমরা আলোচনা করব। ধ্রুপদী সংগঠন তত্ত্বটি সংগঠন সম্পর্কিত প্রাথমিক চিন্তাধারার সাথে সম্পর্কিত। এই তত্ত্বে সংগঠনকে এবং সংগঠনিক কর্মীদেরকে ধ্রুপদী দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ ক্লাসিক্যাল দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা হয়। এখানে মনে করা হয় যে সংগঠন হচ্ছে যন্ত্র এবং কর্মী হচ্ছে সেই যন্ত্রের উপাদান। এই ক্ষেত্রে কর্মীদের অর্থনৈতিক মানুষ হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও এখানে শ্রম বিভাজন, কাজের বিন্যাস, কর্মকাঠামো নিয়ন্ত্রণের পরিধি নির্ধারণের কথা ধ্রুপদী তত্ত্বে বলা হয়েছে। তো এই হলো ধ্রুপদী তত্ত্বের মূল বক্তব্য কথা। এখানে ধ্রুপদী তত্ত্বে কিছু বৈশিষ্ট্য রয়েছে, মূল বৈশিষ্ট্য রয়েছে। তার ভিতরে যে প্রথম যে বৈশিষ্ট্য সেটি হলো শ্রম বিভাগ। শ্রম বিভাগ বলতে সংগঠনে যে বিভিন্ন কার্যাবলী রয়েছে সেগুলো চিহ্নিতকরণ করা, সেগুলোকে বিভিন্ন উপবিভাগে বিভক্ত করার পদ্ধতিকে বোঝানো হয়। এখানে প্রতিটি উপবিভাগে কার্যাবলী সম্পাদনের জন্য এমনভাবে কর্মী নিয়োগ দেওয়া হয় যাতে তারা সর্বোচ্চ দক্ষতার সাথে কাজ করতে পারে। এরপরে যে বৈশিষ্ট্যটি থাকে এই তত্ত্বে সেটা হলো বার্ষিক প্রক্রিয়া। বার্ষিক প্রক্রিয়া বলতে এখানে কার্য সম্পাদনের প্রক্রিয়া এবং ঊর্ধ্বতন এবং অধস্তন যে সম্পর্কের ধারাকে বোঝানো হয়। অর্থাৎ সংগঠনের ক্ষমতা সর্বোচ্চ স্তর থেকে ক্রমান্বয়ে সর্বনিম্ন দিকে আসতে থাকে, নেমে আসে। ক্ষমতার যে প্রবাহ সমান্তরাল গতি দ্বারা নির্ধারিত হয় এই ধ্রুপদী তত্ত্বে। এরপরে যেটি আসে সেটা হলো কাঠামো। কাঠামো বলতে এখানে সংগঠনের কর্তব্য নির্ধারণকারী রূপরেখাকে বোঝানো হয়। কাঠামোর আওতায় কর্মীরা দায়িত্ব যেমন নির্ধারিত হয়, তেমনি তাদের পারস্পরিক সম্পর্ক নির্ধারিত হয়। এরপরে যেটি আসে সেটা হলো নিয়ন্ত্রণের বিধি। নিয়ন্ত্রণের পরিধি, অর্থাৎ নিয়ন্ত্রণের পরিধি বলতে ব্যবস্থাপকের পরিচালনাধীন যে অধস্তন কর্মীদের সংখ্যাকে বোঝানো হয়।
কোনো ব্যবস্থাপক বা তত্ত্বাবধায়ক অসীম সংখ্যক ব্যাপক সংখ্যক লোককে সে নিয়ন্ত্রণ বা পরিচালনা করতে পারেন না। সঠিকভাবে একজন ব্যবস্থাপক কতজন কর্মী নিয়ন্ত্রণ করতে সে সক্ষম তার উপরে ধ্রুপদী তত্ত্বে গুরুত্ব দেওয়া হয়। এরপরে যেটি বলা হচ্ছে কেন্দ্রীয়করণ। কেন্দ্রীয়করণ হলো এটিও ধ্রুপদী তত্ত্বের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অর্থাৎ এখানে সংগঠনের যে বিভিন্ন ধরনের কার্যাবলী রয়েছে, এর নিয়ন্ত্রণের এবং কর্তৃত্বের যে বিষয়টি বা সমন্বয়ের যে বিষয়টি এটি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালানো হয়। এরপরে যেটি আসে সেটা হলো আনুষ্ঠানিকতা। এই এই তত্ত্বে ব্যবস্থাপনা ও কর্মীদের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্কের কথা বলা হয়ে থাকে। এখানে কোনো অনানুষ্ঠানিক সম্পর্কতা বিবেচনা করা হয় না। এরপরে যেটি আসে সেটা হলো যুক্তিবাদী প্রশাসক। এটি তত্ত্বের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য। এখানে প্রশাসককে বা ব্যবস্থাপককে যুক্তি নির্ভর, বাস্তববাদী, বুদ্ধিমান ও ব্যক্তিবান হিসাবে ধরা হয়ে থাকে। এবং ব্যবস্থাপক যে সজ্ঞানে কোনো ভুল সিদ্ধান্ত নেন না এটাও ধরে নেওয়া হয়। এরপরে যে বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে সেইটি হলো স্থায়িত্ব। আহ স্থায়িত্ব অর্থাৎ এই তথ্যে যে ব্যবস্থাপকরা যে কাজ করেন সেই কাজের একটি স্থায়ী রূপরেখা বা পদ্ধতি আছে বলে ধরে নেওয়া হয়। ফলে সংগঠনের কাঠামোতে কোনো পদ খালি বা অনুপস্থিত থাকলে ব্যবস্থাপনা কার্য সম্পন্ন তাকে কোনো বাধা মনে করেন না। এরপরে যেটা শেষ হলো মেশিন ও উপাদান। ধ্রুপদী তত্ত্বে সংগঠনকে মনে করা হয় একটি যন্ত্র বা মেশিন এবং সংগঠনে কর্মরত সব শ্রমিককে তার উপাদান হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এরপরে বলা হয় যে বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে সেটা আনুষ্ঠানিক সম্পর্ক। ধ্রুপদী মতবাদ অনুযায়ী সংগঠনে যে আনুষ্ঠানিক কাঠামো এবং এই এই যে কাঠামোটি থাকে এটি সম্পূর্ণ আনুষ্ঠানিক এবং আনুষ্ঠানিক সম্পর্ক এখানে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। এই মতবাদে অনানুষ্ঠানিক সম্পর্কের কোনো গুরুত্ব নেই বলেই ধরে নেওয়া হয়ে থাকে। এই হলো সাংগঠনিক আচরণের ক্ষেত্রে ধ্রুপদী তত্ত্বের মূল বৈশিষ্ট্য বা স্তর। তো এখন এই বর্তমান সময়ে বা অতীতকাল থেকে বর্তমান কাল পর্যন্ত অধিকাংশ প্রতিষ্ঠানে তাদের সাংগঠনিক আচরণ বা সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ধ্রুপদী তত্ত্ব ব্যবহার করে আসছেন। তারপরেও এর বিভিন্ন ধরনের সমালোচনা রয়েছে। প্রথম যে সমালোচনার কথা এখানে আসে সেটা হলো অনুমিতির অবাস্তবতা। অর্থাৎ এই তত্ত্বে এই ধ্রুপদী তত্ত্বটি যেই বিষয়গুলো বা যেই অনুমিতিগুলোর উপর ভিত্তি করে স্থাপিত হয়েছে, অর্থাৎ আমলাতন্ত্র, প্রশাসনিক তত্ত্ব, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা মতবাদ, এই যে ধ্রুপদী তত্ত্বের যে মতবাদ বা মতবাদের যে ধারা বা ভিত্তি, এগুলো সাধারণত অনুমানের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এসব অনুমান বা অনুমিতি অধিকাংশ ক্ষেত্রে ভিত্তিহীন বা অকার্যকর বলে প্রমাণিত হয়। দ্বিতীয় যে আসছে সেটা প্রয়োগের সীমাবদ্ধতা। ধ্রুপদী তত্ত্বে সার্বজনীনভাবে প্রযোজ্য ব্যবস্থাপনা নীতির কথা বলা হয়েছে এবং সর্বক্ষেত্রে এই নীতিকে তাত্ত্বিকভাবে সঠিকভাবে মনে হলেও বাস্তব ক্ষেত্রে এর প্রয়োগ খুবই কম আমরা লক্ষ্য করে থাকি। এবং ব্যবস্থাপনার জনক হেনরি ফেওল যেসব নীতির কথা বলেছেন সেসব সংগঠনের কাজে ব্যবহার করা বা কঠোরভাবে মেনে চলা খুব কঠিন। এরপরে যে সমালোচনাটি আসে সেটা কেন্দ্রীভূত কর্তৃত্ব। যেহেতু এখানে ব্যবস্থাপকরা একটা কাঠামো তৈরি করে নেন এবং এটা আনুষ্ঠানিক হয় এবং সবাই তার দায়িত্ব অনুযায়ী কাজ করে। ফলে এইখানে অতিমাত্রায় কেন্দ্রীভূত কর্তৃত্বে যারা কাজ করেন তারা অতিরিক্ত মাত্রায় কেন্দ্রীভূত কর্তৃত্বে বিশ্বাস করেন এবং সংগঠনে যে কর্মীরা রয়েছে কর্মীরা কর্তৃত্ব নয় বরং বিকেন্দ্রীকরণ নীতিতে কাজ করতে আগ্রহী। তাই এটি অনেকাংশ ক্ষেত্রে গ্রহণযোগ্যতা হারিয়ে থাকতে পারে। এরপরে আছে হলো আমলাতান্ত্রিক আচরণ। এই সংগঠনে যে যারা কাজ করেন তারা সাধারণত আমলাতান্ত্রিকতার উপর গুরুত্ব দিয়ে থাকেন। অর্থাৎ ক্লাসিক্যাল তত্ত্বের অন্যতম প্রবক্তা ম্যাক্স ওয়েবার উনি আমলাতন্ত্রের উপর গুরুত্ব আরোপ করেছেন। আর এছাড়াও নিয়মানুবর্তিতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থাকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু আমলাতান্ত্রিক যে জটিলতা এটা মূলত দুর্নীতিপরায়ণ অদক্ষ মাথাভারী প্রশাসনকে নির্দেশ করে। এরপরে আছে যে সমালোচনা সেটা মানবিক উপাদানের অবহেলা। অর্থাৎ এখানে মানুষকে অবহেলা করা হয় এবং বাহ্যিক পরিবেশকে অবহেলা করা হয়।
এখানে সংগঠনকে শুধুমাত্র যে অর্থাৎ সংগঠন যারা কাজ করেন তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না। বাহ্যিক যে পরিবেশ আছে, সাংগঠনিক কাঠামো, শ্রম বিভাগ, প্রযুক্তি ও বিশেষায়নের উপর শুধু গুরুত্ব আরোপ করা হয়। ফলে প্রতিষ্ঠানের উৎপাদন কার্য সম্পাদন করা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। এরপরে যে সমন্বয়ের অভাব আরো একটি সমালোচনার বিষয়, সেটা হলো যে এখানে যে শ্রম বিভাগ করা হয়, বিভিন্ন বিভাগের মধ্যে কিভাবে কাজের সমন্বয় হবে সেই ব্যাপারে কোনো দিক নির্দেশনা এখানে লক্ষ্য করা যায় না। এরপরে যেটা রয়েছে সৃজনশীলতার হ্রাস। এই তত্ত্ব অনুযায়ী কাজ করলে শ্রমিকরা শুধুমাত্র তারা নির্দিষ্ট যে দায়িত্ব পায় শ্রম বিভাগের মাধ্যমে সেটাই তারা কাজ করে, এর বাইরে কোনো কাজ করার সুযোগ পায় না, ফলে তাদের মধ্যে সৃজনশীলতার সৃষ্টি হয় না। এরপরে যে বিষয়টি আসে সেটা হলো সমালোচনা, কর্মীদের যন্ত্র হিসেবে বিবেচনা করা, অর্থাৎ তাদের মানবিক দিকটি এখানে বিবেচনা করা হয় না। তাদের পূর্ব থেকে আচরণের মানদণ্ড নির্ধারণ করে দেওয়া হয় এবং তার মাধ্যমে তারা ততটুকু আচরণ প্রকাশ করতে পারে। সেই কারণে শ্রমিকরা এখানে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায় না। তারপরেও দেখা যায় যে এই তত্ত্বে কর্তৃত্বকে অতিরিক্তভাবে কেন্দ্রীয়করণের প্রবণতা লক্ষ্য করা যায়। আর পাশাপাশি এখানে নিয়ম অনুবর্তিতা ও নিয়ন্ত্রণ কাজে অধিক গুরুত্ব দেওয়া হয়। এই হলো ধ্রুপদী তত্ত্বের বিষয়। এরপরে আমরা যে তত্ত্বটি আলোচনা করব সেটা হলো আমলাতন্ত্র। আমলাতন্ত্র যেটাকে আমরা ইংরেজিতে ব্যুরোক্রেসি বলে থাকি। এই আমলাতন্ত্র বিষয়টি নিয়ে, তত্ত্বটি নিয়ে আমরা আলোচনা করব। 1921 সালে জার্মানির একজন ব্যক্তি, ব্যবস্থাপনা বিশারদ, যার নাম ম্যাক্স ওয়েবার, তিনি আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি থিওরিটি প্রকাশ করেন। যখন তিনি জার্মানিতে তার লেখাটি প্রথম প্রকাশিত হয়, তখন তিনি তখন সারা বিশ্বে বৃহৎ সংগঠন গড়ে উঠেছিল। ওয়েবার তখন উক্ত সংগঠনে একটি অধিকতর আনুষ্ঠানিক প্রশাসনিক পদ্ধতির প্রয়োজনীয়তা অনুভব করতে থাকেন এবং তিনি একটি আদর্শ এবং পিওর ফর্ম অফ অর্গানাইজেশনের কথা বলেন। অর্থাৎ সংগঠন যে শিল্প বিপ্লবের পরে যে সংগঠনের প্রতিষ্ঠানের মধ্যে যে পরিবর্তন আসে, বিরোধায়তন প্রতিষ্ঠান যে কার্যক্রম শুরু করে, সেখানে তিনি একটি আনুষ্ঠানিক প্রশাসনিক পদ্ধতির প্রয়োজনীয়তা অনুভব করেন এবং তিনি একটি একবারে আদর্শ একটা অর্গানাইজেশন ফর্মের কথা তিনি উল্লেখ করেন। তিনি এই তত্ত্বে বলেন যে সংগঠনে কোনো প্রকার লাল ফিতার দৌরাত্ম্য থাকবে না এবং অদক্ষতার কোনো লেশ মাত্র থাকবে না, এবং বরং সেক্ষেত্রে আধুনিক সমাজের চাহিদা উপযোগী একটি সুদক্ষ প্রশাসন গড়ে উঠবে। তো ওয়েবারের এই ব্যুরোক্রেসি থিওরি প্রাথমিকভাবে একটি সংগঠন তত্ত্ব হিসেবে তখন পরিচিতি লাভ করে। তো এই তত্ত্বটি যে উপাদানগুলো আমরা দেখতে পাই এই তত্ত্বের ভেতরে, সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো এই যে আমলাতন্ত্র, এটি কর্মী ব্যবস্থাপনার ক্ষেত্রে যুক্তিযুক্ত ও সামঞ্জস্যপূর্ণভাবে সিদ্ধান্ত নেওয়ার যে প্রচেষ্টা, সেটাকে আমরা আমলাতন্ত্র হিসেবে বুঝে থাকি। তো এখানে প্রথম যে মূল নীতি বা উপাদান আমরা পাই বা ধাপগুলো পাই, তার ভিতরে প্রথম হচ্ছে ধাপ, অর্থাৎ আমলাতন্ত্রে যে বিস্তৃত লক্ষ্যগুলোকে প্রথমে ক্ষুদ্র ক্ষুদ্র উপলক্ষ্যে বিভক্ত করা হয় এবং কার্য সম্পাদনের সুবিধার জন্য এই লক্ষ্যকে যে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা হলো, এগুলোকে ছোট ছোট ওই বিভাগ অনুযায়ী লক্ষ্যকে ভাগ করে এগুলোকে বিশেষায়ন করা হয় এবং এখানে বিশেষায়নের উপর জোর দেওয়া হয় এবং এই বিশেষায়নের উপর ভিত্তি করে বা অবস্থানের উপর ভিত্তি করে কার্যভার ন্যস্ত করা হয় এবং যে কার্যের যে ক্ষমতা, সেটি ঊর্ধ্বস্তন কর্মকর্তার কাছ থেকে ধাপে ধাপে নিম্ন পর্যায় পর্যন্ত আইনানুগ ক্ষমতা অর্পণ করা হয়ে থাকে। এটি হলো প্রথম উপাদান। দ্বিতীয় উপাদান হলো পেশাগত গুণ। এটিও আমলাতান্ত্রিক একটি যৌতিক প্রশাসন একটি উপাদান, আমলাতন্ত্রের একটি উপাদান। এখানে আমলাতন্ত্রে যোগ্যতার উপর ভিত্তি করে পক্ষপাতহীনভাবে কর্মী নির্বাচনের ব্যবস্থা করা হয়। বিশেষ প্রশিক্ষণ ও অভিজ্ঞতার মাধ্যমে কর্মীদের দক্ষ উন্নয়নের ব্যবস্থা করা হয়। এরপরে যে উপাদানটি আসে সেটা আইন কানুন এবং পদ্ধতি। আমলাতন্ত্রের সিদ্ধান্ত সামঞ্জস্যপূর্ণ আইন কানুন পদ্ধতি দ্বারা পরিচালিত হয়ে থাকে। এটি যুক্তিযুক্ত নৈর্ব্যক্তিকতা এবং পৃথকীকরণের ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এখানে আন্তর্ব্যক্তিক সম্পর্কে নৈর্ব্যক্তিকতার ছাপ অত্যন্ত স্পষ্ট।
এবং এই তথ্যে নথির তালিকা বহুল ব্যবহার আমরা লক্ষ্য করে থাকি। এই লক্ষ্য করে থাকি। এরপরে চতুর্থ যে বিষয়টি রয়েছে সেটি হলো আইনানুগ ক্ষমতা। আমলাতন্ত্রে বিধিবদ্ধ ক্ষমতা অফিসের উপর ন্যস্ত করা হয়। যে ব্যক্তি অফিস পরিচালনা করেন সে অফিসের বর্তমান বিধিসিদ্ধ ক্ষমতা ব্যবহার করতে পারেন। এরপরে যেটি রয়েছে সেটি হলো নৈর্ব্যক্তিকতা। নৈর্ব্যক্তিকতা বলতে যেটি বোঝানো হয় যে এখানে যে কাজ হচ্ছে, কি কাজ হচ্ছে সেটি মূল্যায়ন করা হয়। কাজটি কে করছে সেটি কোনো বিবেচ্য বিষয় নয়। অর্থাৎ ব্যক্তির উপস্থিতিকে এখানে গৌণ বলে ধরে নেওয়া হয়, কিন্তু ব্যক্তি কর্তৃক সম্পাদিত কাজকে এখানে প্রধান হিসাবে ধরা হয়। এরপরে যে উপাদান রয়েছে সেটি হলো প্রশিক্ষণ। প্রশিক্ষণ আমলাতান্ত্রিক তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই পদ্ধতিতে কর্মীদের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়ে থাকে। এরপরে যে উপাদানটি রয়েছে শ্রম বিভাগ, অর্থাৎ এই আমলাতন্ত্রে শ্রম বিভাগ এই উপাদানটি একটি উল্লেখযোগ্য উপাদান। সংগঠনকে এর যে কার্যাবলী রয়েছে এই কার্যাবলীকে সংগঠনের কার্যাবলী কতিপয় অংশে ভাগ করা হয় এবং সংশ্লিষ্ট যে শ্রমিক কর্মচারী রয়েছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। আবার সর্বশেষে যে সুষ্ঠু সংরক্ষণের ব্যবস্থা, কর্মীদের নিকট থেকে আদেশ নির্দেশ কর্মীদের নিকট লিখিতভাবে এই তথ্যে কর্মীদের নিকট লিখিতভাবে আদেশ নির্দেশ জারি করা হয় এবং আমলাতান্ত্রিক ব্যবস্থা সুষ্ঠুভাবে বিভিন্ন কাগজপত্র ও নথিপত্র সংরক্ষণের ব্যবস্থা করা হয়। এই হলো আমলাতন্ত্রের যে বিধি রয়েছে অর্থাৎ তত্ত্ব রয়েছে আমলাতন্ত্র, যে ব্যুরোক্রেসি থিওরি তার উপাদান। তো এই এই তত্ত্বের কিছু সমালোচনা বা দোষ ত্রুটি রয়েছে। প্রথম যে দোষ অর্থাৎ যে দোষ ত্রুটিগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। আমলাতন্ত্র বর্তমানে নেতিবাচক প্রশাসন কৌশলের প্রতীক, কেননা এর ধাপ ভিত্তিক কার্যক্রম কাজের গতিকে কমিয়ে দেয়। এর সমালোচনা করতে বহু বই ও আর্টিকেলস লেখা আমরা দেখেছি, লক্ষ্য করেছি, প্রকাশিত হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজবিজ্ঞানী এবং যারা অভিজ্ঞ ব্যক্তি রয়েছেন তারা প্রতিনিয়ত এই আমলাতন্ত্রের বিরুদ্ধে কথা বলছেন। তো নিম্নে আমরা কিছু সমালোচনা আমরা দেখছি, সেগুলো আমরা আলোচনা করব। প্রথম যে বিষয়টি আসছে সেটি হলো নৈর্ব্যক্তিকতা, অর্থাৎ এখানে আমলাতন্ত্রে মানবিক দিককে অবজ্ঞা করা হয়। এখানে শৃঙ্খলা ও যুক্তিযুক্ততার উপর খুব বেশি গুরুত্ব দেওয়া হয়। মানুষকে মানুষ হিসেবে ব্যবহার না করে যন্ত্রপাতি ও জড় পদার্থের মতোই মনে করা হয়। এখানে মানুষকে শুধুমাত্র উৎপাদনের বাহন হিসাবেই বিবেচনা করা হয়। মানবিক দিক গুরুত্ব হারায়, ফলে এখানে কর্মচারীরা অনেক সময় কাজের উৎসাহ হারিয়ে ফেলে। অর্থাৎ এই তত্ত্বটিকে অমানবিক হিসেবে বিবেচনা করা হয়। দ্বিতীয় যে বিষয় সেই সমালোচনাটা রয়েছে সেটা হলো কাঠিন্য। আমলাতন্ত্রের সমালোচনাকারী এটাকে কঠিন, স্থাবর এবং অনমনীয় বলে দাবি করেন। এটা পরিস্থিতির ক্ষেত্রে খাপ খাওয়ানোর ক্ষেত্রে অনুপযোগী মনে করেন, কারণ এটা কঠিন নিয়ম কানুন অনুসরণ করা হয়, রক্ষণশীলতা অনুসরণ করা হয়। এতে সমস্ত কিছু আনুষ্ঠানিকভাবে অনুসরণ করা হয়, ফলে অনেক সময় কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন হলেও এই ক্ষেত্রে করা সম্ভব হয় না। এরপরে তৃতীয় যেটি রয়েছে উদ্দেশ্যে স্থানান্তর। আমলাতন্ত্রে ব্যাপকভাবে ক্ষমতার অপব্যবহার করা হয়। অনেক সময় আমলারা তাদের যুক্তিযুক্ত প্রাতিষ্ঠানিক লক্ষ্য ভুলে নিজের লক্ষ্যকে বা ব্যক্তির উদ্দেশ্যে চরিতার্থ করার প্রবণতা আমরা লক্ষ্য করে থাকি, ফলে অনেক সময় সাংগঠনিক লক্ষ্য অর্জন ব্যর্থ হয়। এরপরে যে সমালোচনাটা রয়েছে সেটা হলো শ্রেণীবিন্যাসের সীমাবদ্ধতা, অর্থাৎ এই তত্ত্বে বিশেষীকরণের সুবিধার্থে আমলাতন্ত্রে কঠিনভাবে কার্য ও ব্যক্তির শ্রেণীবিন্যাস করা হয়। ব্যক্তিরা সাধারণত তার বিভাগের বাইরে কাজ করতে পারেন না, ফলে তাদের ভিতরে যে সৃজনশীল জ্ঞান আছে এটাও তারা বহিঃপ্রকাশ ঘটাতে পারেন না। আর যারা ব্যবস্থাপক রয়েছেন তারাও আমলাতান্ত্রিকতার ধারণা দ্বারা এমনভাবে ওনারা মহাচ্ছন্ন হয়ে পড়ে যে তারা এই পুরাতন পদ্ধতিকে রেখে দেন, তারা পরিবর্তন করতে ভয় পান। এরপরে ৫ যে সমালোচনা রয়েছে সেগুলো স্থায়িত্বের প্রবণতা। স্থায়িত্বের প্রবণতা বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হলো যে কোনো প্রতিষ্ঠানে বা সমাজে যদি আমলাতন্ত্র প্রতিষ্ঠা লাভ করে তাহলে এটা চিরস্থায়ীভাবে চলতে থাকে। প্রয়োজন শেষ হওয়ার পরেও একে বিলুপ্ত করা কষ্টসাধ্য হয়, কারণ আমলাতন্ত্র অত্যন্ত শক্তিশালী। আমলারা সবসময় ক্ষমতায় অধিষ্ঠিত থাকতে চায় এবং তারা এই ক্ষমতার বাইরে এই ক্ষমতার ব্যক্তিগত মালিকানা তারা মনে করে, ক্ষমতার প্রতি তাদের মোহ সৃষ্টি হয়।
ফলে এখানে প্রতিষ্ঠানে যে কাজ করার যে পরিবেশ সেটি নষ্ট হয়। এরপরে যে সমালোচনাটি রয়েছে সেটা হলো উদ্বেগ, অ্যাংজাইটি, অতিরিক্ত আইনের কড়াকড়ি ও মর্যাদাগত চাপের মাধ্যমে আমলাতন্ত্র অনেক সময় দুশ্চিন্তার জন্ম দেয়। আমলাতন্ত্র ব্যক্তি স্বাধীনতা খর্ব করে। এরপরে যেটি রয়েছে যে ব্যক্তিগত যেটি উদ্বেগের কারণ এবং এই এই যে এই ব্যক্তিগত স্বাধীনতা খর্ব হওয়ার কারণে দেখা যায় যারা কর্মী কাজ করেন তারা শুধুমাত্র কাজই করতে থাকেন, যন্ত্রের মতো কাজ করতে থাকেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্মীদের কোনো গুরুত্ব দেন না। ঊর্ধ্বতন কর্মকর্তারা সাধারণত পদোন্নতির জন্য অনেক সময় বাড়াবাড়িভাবে তাদের ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করেন, ফলে উৎপাদনশীলতায় ব্যাঘাত ঘটে। এরপরে যে বিষয়টি আসে সেটি হলো ব্যক্তিগত স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। আমলাতান্ত্রিক ব্যবস্থায় সাংগঠনিক নিয়ম কানুন এবং অত্যন্ত কড়াকড়ি থাকে এবং এটা আনুষ্ঠানিকভাবে পরিচালিত থাকে এবং কর্মীদেরকে তার ভিতরে কাজ করতে হয় এবং এরা ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ পালনে তারা বাধ্য থাকে। ফলে এই ব্যবস্থায় কর্মীদের স্বাধীনতা বলতে কোনো কিছুই থাকে না। এরপরে যে সমালোচনাটি রয়েছে সেটা হলো দীর্ঘসূত্রিতা। তো আমলাতান্ত্রিক ব্যবস্থা কঠোর আইন কানুনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়। এখানে মানবিক মূল্যবোধকে অবজ্ঞা করা হয়। এখানে আইন কানুনকে উদ্দেশ্য অর্জনের বা নিয়ম কানুনকে উদ্দেশ্য অর্জনের হাতিয়ার হিসাবে বিবেচনা করা হয় এবং যারা ব্যবস্থা করেছেন তারা কিছুতেই তারা ক্ষমতা হারাতে চান না। এমত অবস্থা কোনো সিদ্ধান্ত পরিবর্তনে অনেক বিলম্ব হয়ে থাকে, তাদের অনেক কিছুর মধ্যে জটিলতার সৃষ্টি হয়। সেই কারণে অনেকে এই পদ্ধতিকে আমলাতান্ত্রিক জটিলতা বলে থাকেন। এই হলো আমলাতান্ত্রিক যে তথ্য সেটির সমালোচনা। তো এর কিছু সুবিধাও আমরা ইতিবাচক দিকও রয়েছে। এই ধরনের আমলাতান্ত্রিক তত্ত্বের মাধ্যমে সংগঠনে একটি আনুষ্ঠানিক কাঠামো গড়ে তোলা সম্ভব। এর ভিতরে সংগঠনের নীতি, আদর্শ এবং নিয়ম কানুন নির্ধারিত করা সম্ভব এবং কর্মীদের তাকে অনুসরণ করানো সম্ভব। এছাড়াও আমলাতন্ত্র যে বিষয়টি এটি একটা যৌক্তিকতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়। এখানে আবেগ, অনুভূতি বা ইচ্ছার কোনো মূল্যায়ন বা বিবেচনা করা হয় না। যুক্তি নির্ভর হওয়ার কারণে বিজ্ঞানসম্মত উপায়ে এখানে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়। তবে এখানে কর্মরত কোনো কর্মীর প্রতি অবহেলা বা পক্ষপাত করা হয় না। আর এই আমলাতান্ত্রিক পদ্ধতিতে সংগঠনে যারা কর্মী রয়েছেন তারা দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধি করতে পারেন। কারণ এখানে এই তত্ত্বে কর্মীদের জন্য কাজের জন্য সর্বোৎকৃষ্ট পদ্ধতি অনুসরণ করা হয় এবং কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, সেই জন্য তারা দক্ষতা অর্জন করতে পারে। এছাড়াও এই তত্ত্বের আরো একটি সুবিধা রয়েছে, সেটা হলো যে এখানে শ্রমকে বিভাগ করা হয়। বিভাগ অনুযায়ী যোগ্যতা সম্পন্ন কর্মীকে তার দায়িত্ব দেওয়া হয়, বিভাগ অনুযায়ী দায়িত্ব দেওয়া হয়। ফলে প্রত্যেকেই তাদের বিভাগে কর্মের বিশেষায়ন ঘটাইতে পারে এবং বিশেষায়নের মাধ্যমে তারা উৎপাদন ক্ষেত্রে ভালো ফল অর্জন করতে পারে। আরো একটি সুবিধা বা ভালো দিক রয়েছে, সেটা হলো স্থায়িত্ব। আমলাতান্ত্রিক পদ্ধতির আরেকটি উল্লেখযোগ্য ইতিবাচক দিক হলো এর স্থায়িত্ব। অর্থাৎ আমলাতান্ত্রিক পদ্ধতিতে সব নিয়ম কানুন এবং নির্দেশনা লিখিত ও সংরক্ষিত থাকে। ফলে একই বিষয়ে বারবার নিয়ম প্রবর্তন বা সিদ্ধান্ত নিতে হয় না। এরপরে যে সুবিধাটি রয়েছে সেটা হলো যে প্রশিক্ষণের প্রক্রিয়া। এখানে এই ব্যবস্থায় যোগ্যতার ভিত্তিতে কর্মী বাছাই ও নিয়োগ করা হয়। তাছাড়া পেশাগত দক্ষতা অর্জনের জন্য যোগ্যতার ভিত্তিতে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয় এবং এর ফলে কি হয়, প্রশিক্ষণের মাধ্যমে একজন কর্মী তার দক্ষতা ও মর্যাদা উন্নীত করার সুযোগ পায়। তো সেক্ষেত্রে কিছু কিছু এক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয়। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এই হলো আমলাতান্ত্রিক তত্ত্ব। এছাড়াও এই অধ্যায়ে প্রশাসনিক তত্ত্ব, নিও ক্লাসিক্যাল তত্ত্ব এবং আধুনিক তত্ত্ব রয়েছে। আশা করি তোমরা এগুলো পড়বে এবং এগুলো পড়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দেশিত যে বইগুলো আছে, প্রেসক্রাইব যে বই আছে, জন ডব্লিউ নিউস্ট্রম অ্যান্ড কিথ ডেভিস এর যে অর্গানাইজেশন বিহেভিয়ার রয়েছে সেই বইটি এবং স্টিফেন পি রবিন্স যে অর্গানাইজেশন বিহেভিয়ার যে বইটি রয়েছে সেটি তোমরা অনুসরণ করবে। পাশাপাশি বাজারে অর্থাৎ আমাদের দেশে যে সমস্ত অন্যান্য যে সমস্ত মানসম্মত বই প্রচলিত আছে বা পাওয়া যায় সেগুলো তোমরা অনুসরণ করবে।
অনুসরণ করে তোমরা পড়াশোনা করবে। আশা করি আমি যা আলোচনা করেছি তোমরা তা বুঝতে সক্ষম হয়েছো। তো পরবর্তীতে আমরা পরবর্তী যে ক্লাস আমরা পরবর্তী যে আলোচনা করব সেখানে আমরা ৩য় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আজকের আলোচনা আমাদের এখানেই শেষ করছি। এখানে আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সকলের সুস্থতা এবং তোমরা যাতে বিশ্বময় করোনা থেকে মুক্ত থাকতে পারো সেই দোয়া করে আজকের মতো এই ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।